বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা এবং বাংলাদেশের প্রস্তুতি, এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ডক্টর সাইমুম পারভেজ আমার বায়ে বসা। আমার ডানের রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, তিনি ইউনেস্কো চেয়ার, এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রিন স্কিলস, ক্লাইমেট অ্যাকশনস এবং ডিরেক্টর সেন্টার ফর সাস্টেনেবল অ্যান্ড ক্লাইমেটের। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর নুরুন নবী, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেই জন্য ডক্টর সাইমুম পারভেজ, সাম্প্রতিককাল আমরা লক্ষ্য করছি আবারও যে অস্বাভাবিক রকমের তাপপ্রবাহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে, দাবানল, বন্যা, খরা এবং এই যে জলবায়ু পরিবর্তন আর এখন আর ভবিষ্যতের সংকট নেই, এটা একটা বর্তমান বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বজুড়েই। এই বাস্তবতায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? দেখুন, জলবায়ু পরিবর্তন বিষয়ে কিন্তু অনেক কথা অনেক সময় বলা হয়েছে, ইভেন অনেকেই এটা সন্দেহ প্রশ্ন করেছেন, তাই না? আমরা রিসেন্টলি আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছেন সেইখানেও অনেক ফান্ডিং নিয়ে সমস্যা হয়েছে এবং ইউএসএইডের ফান্ডিং বন্ধ হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো পৃথিবী জুড়েই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং এই ক্লাইমেট চেঞ্জ, এইটারকে বাড়িয়ে দেখানো হচ্ছে, এরকম অনেক কথাবার্তা কিন্তু একসময় বলার চেষ্টা হতো। কিন্তু এখন আমরা যে বাস্তবতার মুখে দাঁড়িয়েছি তাতে পুরো পৃথিবীতেই যারা মোটামুটি সুষ্ঠু চিন্তা করেন বা সঠিকভাবে সিভিল সোসাইটি মেম্বাররাও যারা রয়েছেন, এক্সপার্টরা যারা রয়েছেন, অ্যাকাডেমিশিয়ানরা যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই বিষয়ে একমত যে আমরা একটা চরম ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যদি না আমরা এখন সঠিক ব্যবস্থা আমরা নিতে পারি। এখন সামনের দিনে আমরা এল নিনো আসার আমরা একটা খবর পাচ্ছি, এরকম ঘটনাগুলো কিন্তু বাড়তেই থাকবে। আমরা এক্সপার্টদের কাছে যতটুকু জানতে পারছি তাতে যতই এরকম ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রভাব পড়বে ততে আমরা অনেক বেশি খরা দেখতে পাবো, দাবদাহ দেখতে পাবো, আমরা এল নিনোর মতো ঘটনা দেখতে পারবো। প্রকৃতির যত চরম ভাবাপন্ন যত ধরনের অবস্থা সবগুলোই কিন্তু সামনে এরকম আসবে যদি আমরা সঠিক ব্যবস্থা না নিই। এখন এখানে বাংলাদেশের অবস্থান কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ যদিও খুব বেশি কার্বন এমিট করে না, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া হবে এসব যে দেশগুলো রয়েছে তাদের সারির সবচাইতে উপরের যে দেশগুলো সেটার মধ্যে বাংলাদেশ একটি। তার মানে আমরা খুব বেশি কার্বন নিঃসরণ না করলেও আমরা সেটার সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছি। এই কারণে বৈশ্বিক যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বৈশ্বিক জলবায়ু নিয়ে যে নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে, নানা রকম আলোচনা রয়েছে, সেগুলোতে জোরালো একটা ভূমিকা রাখা কিন্তু আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা আমাদের অস্তিত্ব রক্ষার একটা দায়িত্ব। এবং আমি বলতে পারি যে বিএনপি সরকারের পক্ষ থেকে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভিশন রয়েছে সেইখানে জলবায়ুকে একটি প্রায়োরিটি লিস্টে আমরা কিন্তু রেখেছি। আমরা যখন ইলেকশন ক্যাম্পেইনও করেছি তখনও আমরা জলবায়ুর নানা রকম বিষয় সেখানে বলেছি। উই আর লাইক কাইন্ড অফ স্কেপটিক্যাল যে মানুষ আসলে এটা কীভাবে নিবে, যে আমি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি, আমি সেখানে ট্রি প্ল্যান্টেশনের কথা বলছি যে গাছ লাগাতে হবে, আমি খাল খনন করার কথা বলছি, আমি ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, আমি সোলার পাওয়ার ইউজ করার কথা বলছি, বাট পিপল টুক ইট লাইক সিরিয়াসলি। এবং আমরা এটা ল্যান্ডস্লাইড যে ভিক্টরি হয়েছে এটা শুধুমাত্র ফ্যামিলি কার্ড বা ফার্মার্স কার্ড সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার সাথে সাথে এই যে এনভায়রনমেন্ট নিয়ে আমরা বিভিন্ন কথা বলেছি, আমরা ভবিষ্যৎ চিন্তা করছি, আমার কাছে মনে হয় জনগণ এটাকে খুব ইতিবাচকভাবে দেখেছে এবং বাংলাদেশের যে একটা প্রয়োজনীয় বলে মনে করছে। বাংলাদেশের যে একটা জোরালো ভূমিকা নেওয়া দরকার বৈশ্বিক প্রেক্ষাপটে, সেখানে আমাদের জনগণও আমাদের সাথে আছে বলে আমি মনে করি। প্রফেসর নুরুন নবী, সায়েন্টিস্টদের অনেকেই বলছেন যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা কার্যত অতিক্রমের পথে। সো এখন আমাদের কি আসলে ক্ষতি ঠেকানোর সময় নাকি মূল লক্ষ্য হওয়া উচিত অভিযোজন বা অ্যাডাপ্টেশন? থ্যাংক ইউ জিলুর ভাই, ফার্স্ট টাইম আপনার শোতে এসে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। জাস্ট আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি যে আপনার 1970 থেকে 2019 সাল পর্যন্ত 50 বছরের একটা গ্লোবাল স্টাডি আসে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে, এবং ওনারা দেখালেন 79% ডিজাস্টার ক্লাইমেট চেঞ্জ রিলেটেড। তো সায়েন্স ইজ টকিং রিগার্ডলেস দ্য পলিটিক্যাল ডিসকাশনস গ্লোবালি অ্যান্ড সো অন। মজার ব্যাপার হলো যে আপনার
2015 সালে আপনার যখন প্যারিস এগ্রিমেন্টটা হয় COP21 ক্লাইমেট কনফারেন্স ইন প্যারিসে, ওখানে আপনার প্রায় 196টা পার্টিজ এটাকে সাইন করে, 194টা দেশ আবার পরে এটাকে লিগালি বাইন্ডিং বা রেটিফাই করে। কয়েকটা দেশ এটা থেকে আবার বিরত, যেমন লিবিয়া, ইরান, ইয়েমেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল তখন এর সাথে ছিল, আবার ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ওখান থেকে চলে আসে। এইটার সাথে 2015টা আমি নিয়ে আসছি এই কারণে 2015 ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইয়ার। ওই সময় আবার এসডিজিটাও আপনার জানেন যে 2015 সালের সেপ্টেম্বরে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যেটা আসে, 193টা দেশ এখানে করে। তো জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট অ্যাকশন থ্রু দ্য ইউএন ক্লাইমেট চেঞ্জ, অলসো এসডিজির যে এসডিজি 13 যেটা আমরা বলি ক্লাইমেট অ্যাকশন, ইটস অল আর কোরিলেটেড। বাট আনফর্চুনেটলি মানে আমি প্রবলেমটা দেখি যে আমাদের মতো দেশগুলা, অনেক দেশের উদাহরণ আছে, বাট আমাদের দেশগুলা কি what they went through, they didn't create the ecosystem. So now what I feel, we are waiting for reactive scenario rather than proactive scenario. যে আর একটা কিছু হোক দেন। তো সাউন্ড ভাই যেটা বললেন যে দিস গভর্নমেন্ট আই থিঙ্ক ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য গ্রিন, উই কল দ্য গ্রিন গভর্নমেন্ট অ্যান্ড গ্রিন বাজেট অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে দ্যার ইজ এ পজিটিভ সাইন, বাট উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাগ্রেসিভলি। ধরেন আপনার এসডিজির 10 বছর হয়ে গেল, অনলি 5 years টু গো, হোয়াট উই হ্যাভ অ্যাচিভড। আর একটা জিনিস আমি জিলুর ভাই আপনার সাথে দর্শকদের সাথেও শেয়ার করতে চাই। 2024 সালে আমরা একটা স্টাডি করি ইউএন থেকে যে কোন দেশ মিথ্যা কথা বলে বেশি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন। আপনার যদি বলতে কোনো অসুবিধা নেই, জি কত নাম্বার স্টাডির কথা বলেছেন, নাম্বারটাও সেখানে দেয়া আছে। ভেরি ভেরি ফ্রন্ট লাইনার। হ্যাঁ, আমি এক্সাক্ট র্যাঙ্কিংটা আমি বলবো না, বাট রিজন আমি আর একটু এলাবোরেট করি। এখানে এখন একজনকে মিথ্যুক বলতে গেলে তো কিছু প্যারামিটার লাগে। সো প্যারামিটারটা হলো এরকম যে আপনি বাংলাদেশ যে ইউএনএ যে রিপোর্টগুলো দেন যে এসডিজি বা ক্লাইমেট সংক্রান্ত, আপনি 5টা রিপোর্ট দেখেন, একটা বেজ লাইনের সাথে আর একটা বেজ লাইনের মিল নেই। যে তাহলে আমরা হোয়াট উই আর ডুইং, মানুষও কি জানছে এটা যে আমরা কোন দিকে যাচ্ছি, বা ওইটার সাথে কোনো সঙ্গতি নেই। সেকেন্ডলি, লাইং প্যাটার্নটা এরকম হলো যে ইলেকশনের আগে বাংলাদেশ গভর্নমেন্ট আবার মিথ্যা কথা বলতো বেশি, যে টু রিপ্রেজেন্ট লেজিটিমেসি টু আউটসাইড। তো এখন আপনি যদি ইউএন বডি হন, আমি এক হাত দেখাচ্ছি যে জিলুর ভাই যে আমার দেশ মানে এভরিথিং ইজ ফাইন, যেটা আপনি এসডিজি 13-এ আমাদের ক্লাইমেট অ্যাকশনে 97% পজিটিভ দেখাইছে সরকার গত 17-20 বছর। আবার অন্যদিকে ক্লাইমেটে যখন যান, ক্লাইমেট চেঞ্জের কনফারেন্সে যাচ্ছেন, সেখানে আপনি দেখাচ্ছেন যে আমার কোনো টাকা পয়সা নেই, আমি গরিব, আমি যেহেতু সাউদিতে থাকি, মিসকিন, প্লিজ হেল্প মি। তো এখন আপনি কোন হাতকে বিশ্বাস করবেন? ডান হাতকে বিশ্বাস করবেন না বাম হাতকে বিশ্বাস করবেন? সো দ্যাট ইজ আওয়ার current scenario in front of others. So how they will trust us? So there is an opportunity, but we really need to work very aggressively. There is no way going back and so forth. ডক্টর সাইম, আমরা এখন তো বিশ্বজুড়ে ক্লাইমেট সিকিউরিটি বা জলবায়ু নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে। সো এটা কি এখনো শুধু পরিবেশের বিষয় না, জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে? না, অবশ্যই এটা জাতীয় নিরাপত্তার সাথেও সম্পর্কিত। কারণ নানা রকম পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া, এটা সাইক্লোন হতে পারে, এটা মানে এটা নানা রকম দাবানল হতে পারে, এইখানে তো মানুষ বাস্তুচ্যুত হয়। আমরা ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের একটা বড় নজির আমরা দেখছি ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং সেটা যে সামনের দিনে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট হবে না এরকম তো কোনো বিষয় না। আমরা যদি আমাদের কোস্টাল এরিয়াতে দেখি,
যদিও আমাদের সরকার পুরো কোস্টাল এরিয়া জুড়ে আমরা নতুন একটি ম্যানগ্রোভ বন তৈরি করার চেষ্টা করছি, কিন্তু যদি এটা আমরা সম্ভব না হয়, যদি স্যালিনিটি এভাবেই বাড়তে থাকে, তাহলে সেই অঞ্চলগুলো থেকে প্রচুর পরিমাণে মানুষ এবং সি লেভেল রাইজ যদি আমরা হতে থাকে, আমরা দেখা যাচ্ছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট হবে, সেইখান থেকে প্রতিবেশী দেশগুলোতে স্পিল ওভার এফেক্ট হতে পারে এবং সব মিলিয়ে এটা একটা সিকিউরিটি ক্রাইসিস তৈরি করতে পারে। আবার আপনি যদি পানির বিষয়টা, ওয়াটার যে ক্রাইসিস, এই বলা হয় যে এর পরের বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে পানির জন্য। তো তারপরে এখন তেলের জন্য কি হয় এটা তো আমরা দেখেছি, ফসিল ফুয়েল বেসড এটা হলে কি হয় সেটা আমরা দেখেছি, এটা রিসেন্টলি আমরা হরমুজ প্রণালীতে দেখলাম। তার মানে রিসোর্স এবং আমাদের ক্লাইমেটের সাথে সম্পর্কিত, এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত এই যে নানা রকম অ্যাক্সেস টু রিসোর্সের উপরেই কিন্তু নানা রকম ক্রাইসিসগুলো তৈরি হয়। এই কারণে অবশ্যই সিকিউরিটি একটা বড় বিষয় এবং এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং যে কথাটা হচ্ছে প্রফেসর সাহেব বলছিলেন, সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এখনই হচ্ছে অ্যাক্ট করার সময়। আমাদের ওই রকম চিন্তা করলে হবে না যে না ঠিক আছে এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি, হ্যাঁ, অনেকে এটা বলার চেষ্টা করেন, কিন্তু যে আমরা তো অন্যান্য দেশের মতো উন্নত দেশ না, অতএব আমরা আগে আমাদের গরিবই ঘুচাই, আগে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করি, পরিবেশ নষ্ট হোক, ইন্ডাস্ট্রি ডেভেলপ করি, আমরা অনেক ধনী মানুষ হই, দেশটা ধনী হোক, তারপরে আমরা পরিবেশ রক্ষা করব না। যখন আপনি ওই পর্যায়ে পৌঁছে যাবেন তখন আর আপনার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আপনার এখনই আমরা আমাদের নদীগুলো হারিয়ে ফেলেছি। আপনি বুড়িগঙ্গার দিকে খেয়াল করেন, ঢাকার চারপাশে 4টা নদীর দিকে খেয়াল করেন, আপনি টঙ্গী যান, আপনি সেইখানে নদী দেখেন, এটা তো নদী না, এটা তো আমরা একটা গার্বেজে পরিণত করেছি, একটা সুয়ারেজ লাইনে পরিণত করেছি। আমরা বালু কাটছি, আমরা মাটি কাটছি, বিভিন্ন জিনিস আমরা ভরাট করে ফেলছি। অতএব এইখানে আমাদের যেটা মটো সেটা হচ্ছে অ্যাক্ট নাও, এখনই অ্যাক্ট করতে হবে। এবং সেটা শুধুমাত্র গভর্নমেন্টের না, এটা একটা সোশ্যাল মুভমেন্টে পরিণত করতে হবে, যে গভর্নমেন্টের সাথে সাথে সিভিল সোসাইটি এটার সাথে থাকতে হবে, সাধারণ মানুষ এটার সাথে থাকতে হবে। এবং এই কালচারটা যে এনভায়রনমেন্ট প্রোটেকশন করা একটা কুল জিনিস, এটা একটা স্মার্ট জিনিস, এই কালচারটা আমাদের মধ্যে কিন্তু থাকা উচিত। দেখেন গভর্নমেন্টের দিকে তাকিয়ে দেখেন, আপনি গ্রিন গভর্নমেন্টের কথা বলেছেন, গ্রিন বাজেটের কথা বলেছেন, কেন? কারণ এই গভর্নমেন্ট ইলেকশন ম্যানিফেস্টো থেকে শুরু করে এখন পর্যন্ত নানা ধাপে কিন্তু পরিবেশের কথা বলছে। 250 মিলিয়ন ট্রিজ বা 25 কোটি গাছ লাগানো আমাদের টার্গেট নেক্সট 5 ইয়ার্সে। আমরা 20,000 কিলোমিটার আমরা খাল খনন করতে চাই। আমাদের স্বাধীনতার পরে আমাদের 750-800 মতো নদী ছিল, এখন 150 আছে, 200 আছে। এই নদীগুলো তো ফিরিয়ে আনতে হবে, এই ওয়াটার বডিগুলো ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনাটা শুধুমাত্র কিন্তু নদী বা খাল না, এটা আপনি একটা ইকোসিস্টেমকে রিস্টোর করছেন, এটার সাথে সাথে এটা করতে হবে। এবং সেটা আমরা বলছি, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, আমরা রিনিউয়েবল এনার্জি ফিরিয়ে আনার কথা বলছি। এবং সবচেয়ে আসার যে বিষয়টা হচ্ছে যে এইটার ফ্রন্ট লাইনার হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। এখন অনেকে হতে পারে যে পরিবেশ রক্ষা করার জন্য দায়িত্ব থেকে তারা বলা, আর আরেকটা হচ্ছে যে আপনার আসলেই আপনার প্রাণ ও প্রকৃতির সাথে আপনার ভালো লাগে এটা করতে। তো আমরা লাকি, আমরা ফরচুনেট যে আমরা এমন একটা প্রাইম মিনিস্টার পেয়েছি যার পরিবেশগত বিষয়গুলো সম্পর্কে কাজ করতে বা এগুলো যত্ন নিতে তার ভালো লাগে। এই কারণে গ্রিন গভর্নমেন্টের সাথে সাথে গ্রিন বাজেটের সাথে সাথে আমরা হয়তো আর একটা জিনিস নিয়ে চিন্তা করতে পারি, আমরা প্রাইম মিনিস্টারকে গ্রিন প্রাইম মিনিস্টার বলতে পারি কিনা। এখন আমি জানি না, এক্সপার্ট হিসাবে হয়তো প্রফেসর সাহেব এটা মানে অ্যাগ্রি করেন কিনা, কারণ বিভিন্ন দেশে আমরা এটা করি, তাই না? একটা ব্র্যান্ডিং করি, একজন লিডারকে ব্র্যান্ডিং করি। এই ব্র্যান্ডিংয়ের সুবিধাটা কি? বা আমাদের মতো দেশে তো মোসাহেবি বা সাইকোফেন্সি হচ্ছে অনেক বেশি, সেইটার জন্য কিন্তু আমরা বলছি না। কারণ আপনি যখন প্রাইম মিনিস্টারকে বা এই ধরনের একটা লিডারকে আপনি যখন গ্রিন প্রাইম মিনিস্টার বলছেন, তখন সাথে সাথে আপনি যে গ্রিন জিনিসটা, এনভায়রনমেন্ট প্রোটেকশন জিনিসটা যে ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু আপনি ইন্টারন্যাশনালি প্রজেক্ট করতে পারছেন, যে এই দেশটার জন্য এনভায়রনমেন্ট প্রোটেকশন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাইম মিনিস্টারের অ্যাডজেক্টিভ হিসাবে তারা গ্রিন বলছে। তবে আমরা এটা শুরু করতে পারি। এটা শুরু করলে তখন হবে কি, যে কুল বানানো, স্মার্ট বানানো আমরা ফলো করি। দেখেন এখন আমাদের লিডারদের তো আমরা ফলো করি, তাই না? তো এখন আমরা যদি গ্রিন প্রাইম মিনিস্টার হয়, তাহলে স্কুলের বাচ্চারাও তখন চিন্তা করবে যে বিষয়টা আসলে কি, গ্রিন কেন আমি বলছি, তাহলে আমিও গ্রিন হই, আমি গ্রিন ক্লাস ক্যাপ্টেন হতে চাই, তাই না? এখন মনে করেন যুব নেতা যারা ছাত্র দল করে বা অন্যান্য দল করে, তারাও বলতে পারে যে আমি তাহলে গ্রিন হচ্ছে এখানকার মাইন্ডসেট তৈরি করা, এই যে একটা মাইন্ডসেট তৈরি করা,
এটা আসলে কোনো তোষামোদির জন্য আমরা বলছি না আসলে। তো আমার কাছে মনে হয় যে আমি জানি যে অন্যান্য দেশেও এরকম কনসেপ্ট আছে, হয়তো উনি যেহেতু এক্সপার্ট উনি হয়তো আরও বলতে পারবেন, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আমরা এই আইডিয়াটা যদি মানুষের মধ্যে নিয়ে আসতে পারি যে এনভায়রনমেন্ট প্রোটেকশন একটা ভালো জিনিস, এটা আমাদের করা উচিত। ইনফ্যাক্ট আমাদের রিলিজনে, সব রিলিজনই কিন্তু আছে, অফকোর্স এটা রয়েছে। তো আমার কাছে মনে হয় তাহলে এক ধরনের আমরা সোশ্যাল মুভমেন্ট গড়ে তুলতে পারবো। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই সাউন্ড ভাই। Of course, I think he will be the first green prime minister in the world, and this green means to create a green culture of family, Green of culture, green right, country, green mindset, green skills. So এটা হলো not only greenwashing. This green means a lot for the country, and he is representing Bangladesh. So this title and this identity will create a different vibe among the youth and so on. So এটা আমাদের জন্য বিশাল একটা। জি, আমি আরেকটা আপনাকে জিনিস হলো, প্লিজ আর একটু অ্যাড করতে চাই, আমাদের প্রায় 80% অফ দ্য পপুলেশন এক্সপোজ টু ফ্লাডস বাংলাদেশের, এবং আপনার সিডোরে আমাদের 2007-এর কস্ট ছিল $1.7 বিলিয়ন, পার্সেন্টেজ 1.7% অফ জিডিপি। আমফানে আমাদের ক্ষতি ছিল প্রায় $1.5 বিলিয়ন ইন টার্মস অফ ড্যামেজেস। সব থেকে মানে কঠিন যেটা সাউন্ড ভাই বললেন যে আমাদের প্রজেকশনটা কি, 1 in 7 বাংলাদেশিজ উইল বি ডিসপ্লেসড বাই ক্লাইমেট চেঞ্জ বাই 2050. So this is unbelievable. So these are the things we really need to act now. It's lots of talking happen, but আমাদের ইউথ, আমি লাস্ট উইকে ছিলাম জাকার্তাতে, the way they are working on that amazing experience, the ministry, the whole ecosystem, আপনার community, local community, they had I think around 80 universities, they created a center for this. Compared to them, I feel where we are. আমি বিভিন্ন ইউনিভার্সিটি যাই, জিলুর ভাই আসার পরে ধর নর্থ সাউথ হোক বা ঢাকা ইউনিভার্সিটি, ড্যাফোডিল বা জাহাঙ্গীরনগর, অনেক ইউনিভার্সিটি যাই, ইউথদের সাথে কথা বলি এই বিষয়ে, বিকজ দিস ইজ মাই প্যাশন অ্যান্ড দিস ইজ ইন মাই ডিএনএ, দিস এরিয়া। সো they really would like to make a positive impact, but they don't get any platform. Relatedly, I will tell you, সাউন্ড ভাই এবার যে দেখছেন হয়তো বা বনে যে আপনার বৈশ্বিক যে ডিসকাশনগুলো হয়, ভেরি আনফর্চুনেট, উই ডোন্ট সি এনি ইউথ কমিউনিটি রিপ্রেজেন্টেশন ফ্রম বাংলাদেশ। হয় তো এদেরকে যদি আমরা গ্রিন লিডার তৈরি করতে চাই, দে নিড টু বি পার্ট অফ দোজ কাইন্ড অফ ডিসকাশনস, রাইট? সো আমার মনে হয় এই জিনিসগুলা সাউন্ড ভাই হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড অ্যান্ড হি ইজ ভিশনারি। এবং এটা এখানে তো প্রাইম মিনিস্টারও মানে চেঞ্জ, সরকারের দিক থেকে এটা ফ্যাসিলিটেট করবার একটা ইস্যু আছে, কারণ উদ্যোগী হয়ে প্রাইভেট সেক্টর বা যারা বেসরকারিভাবে কাজ করেন প্রাইভেট তাদের সেক্টরে পক্ষে আপনার যদি সৎ উদ্যোগ থাকে, জিল্লুর ভাই, আপনার প্রত্যেকটা কোম্পানি এখন সিএসআর ফান্ড দেন, সিএসআর ডিসক্লোজার করেন। দিস ইজ দ্য রিয়েল ইম্প্যাক্ট ফর বাংলাদেশ। আমি 2 টাকা দিয়ে একটা ছবি উঠালাম, ইজ ডিফারেন্ট কেস, বাট এইখানে আমি বাংলাদেশের একটা ছেলেকে তার যোগ্যতা সাপেক্ষে একটা কনফারেন্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, সেখানে যদি 5 লাখ বা 10 লাখ টাকা খরচ হয়, দ্য কোম্পানি ইজ নট অনলি বেনিফিটিং, বাট দ্য ব্র্যান্ডিং অফ বাংলাদেশ is getting benefited for that. ডক্টর সালমান, আমি প্রফেসর নূর নবীকে প্রশ্ন করেছিলাম যে এখন কি আমাদের ক্ষতি ঠেকানোর সময়টা শেষ, আমরা কি অভিযোজন বা অ্যাডাপ্টেশনের সঙ্গে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত? এবং আপনি নিজেই বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা কি ঝুঁকির গতির সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে কিনা? মানে আপনি যেহেতু এখন এই সংক্রান্ত দায়িত্বে আছেন, সে কারণে প্রশ্নটা আপনাকে আমি করতে। এখন মানে অবশ্যই আমাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে, আমরা ডিনাইলের মধ্যে থাকলে হবে না। প্রস্তুতি ঘাটতি রয়েছে, এটা স্বীকার করে নিয়ে আমাদের সামনে যেতে হবে। যেমন কয়েকটা বিষয় নিয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে শুধু অ্যাডাপ্টেশন না, মিটিগেশন নিয়ে আমাদের হচ্ছে লক্ষ্য দিতে হবে। আবার আমি যেহেতু উনি একটু আগে উল্লেখ করলেন যে আমি রিসেন্টলি যে ক্লাইমেট নিয়ে যে নেগোসিয়েশন হয় SB 64 বনে যেটা হলো জার্মানি, সেখানে আমি বাংলাদেশি ডেলিগেশনের পক্ষ থেকে ছিলাম। তো ওখানে আমি দেখলাম যে প্রচুর মানে সব দেশই এটা একটা তাদের কোর এজেন্ডাতে তারা পরিণত করেছে। তারা অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলছে, মিটিগেশন নিয়ে কথা বলছে, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে তারা কথা বলছে, তারা কীভাবে ট্রানজিশন হবে, জাস্ট ট্রানজিশন নিয়ে তারা কথা বলছে।
তো এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা বাংলাদেশে আমার কাছে মনে হয় আরও জোরসোরে হওয়া উচিত, বিশেষ করে ক্লাইমেট ফিন্যান্সের দিক থেকে, কারণ আমাদের তো সবগুলো কাজ করতে টাকা লাগবে। এখন এটা একটা ক্যাটেগরিক্যাল কোশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে যে দোষ আমি করি নাই সেই দোষের দায়ী তো আমি হব না। আমি যদি কার্বন ইমিশন না করি এবং খুব বেশি না করি, কিন্তু কার্বন ইমিশন ঠেকানো বা ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়ার জন্য আমি খরচ করব কেন? এটা তো ভ্যালিড কোশ্চেন, এটা একটা ফেয়ার কোশ্চেন। তো এই কারণে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ফান্ডগুলো রয়েছে, আমাদের সবার ভয়েস রেজ করা উচিত যে এই ফান্ডগুলো যাতে লোন বেস না হয়। এবং আমরা তো বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে নানা রকমের প্রতিশ্রুতি শুনি, কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স বাস্তবে বাংলাদেশ কতটা পাচ্ছে সেটাও একটু আপনার কাছে। জি অবশ্যই, মানে এটা লোন বেসড না হয়ে এটা গ্র্যান্ড বেসড হওয়া উচিত। এবং আমাদের এখানে হচ্ছে ক্লাইমেট ফিন্যান্সের আপনি যে প্রশ্নটা করলেন এটা খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন, যে শেষ পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে নিজেদের পয়সা খরচ করে, রাষ্ট্রীয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে আমাদের ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রতীকটা সেটা ঠেকাতে হচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ইভেন সেটা আমাদেরও দুর্বলতা, আমাদেরও যারা আমরা গভর্নমেন্টে কাজ করি বা যারা ব্যুরোক্রেসিতে আছেন, আমি বলবো সবারই মোটামুটি দুর্বলতা, যে ফান্ড ইজ আউট দেয়ার, তাই না? আপনার ইউনিট অ্যাভেল ইট, ওটা আমাদের সঠিকভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা সেইভাবে প্রপোজাল দিতে হবে, তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে। আনফর্চুনেটলি সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হচ্ছি। আমাদের অল্প কিছু মানুষ হয়তো কাজ করছেন, এর আগে প্রফেসর সলিমুল হক ছিলেন, আরও অনেকে ছিলেন, লসন ড্যামেজ নিয়ে তারা কাজ করেছেন, এখনও অল্প কয়েকজন মানুষ আছেন কাজ করছেন। কিছু ইউথ কমিউনিটি, কিছু ইউথ অ্যাক্টিভিস্ট তারা কিন্তু তৈরি হয়ে আছেন, কিন্তু একটা পুরাটা মিলে যে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো, যেটা মানে খুবই অ্যাক্টিভলি হচ্ছে বৈশ্বিক পরিসরে একটা ভয়েস রেইজ করবে। এই যে প্রত্যেকটা যে কমিটি আছে, অ্যাডাপ্টেশনের কমিটি, মিটিগেশনের কমিটি, এগুলো কিন্তু প্রত্যেকটা ইউএনের লিডারশিপে কমিটি রয়েছে, সেখানে আমাদের লিডারশিপ নাই কেন? সেখানে ভানুয়াতুর মতো ছোট দ্বীপ রাষ্ট্রগুলো তারা লিডারশিপ করেন, এই যে ইস্তিমুর থেকে করে, বিভিন্ন জায়গাতে করে, একদমই ছোট্ট এন্টিটি, তার চাইতে তো আমরা অনেক শক্তিশালী, আমাদের তো অনেক ট্যালেন্টেড লোকজন চারিদিকে আছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে হয়তো জেনুইন উইলিংনেস ছিল না এতদিন পর্যন্ত আমাদের। এই কথাটুকু আমরা বলতে পারি যে আমরা এখন এই যে ক্লাইমেট নিয়ে যারা কাজ করছি, গভর্নমেন্টের মধ্যে যারা আছি, তারা আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আমরা সিরিয়াসলি নিয়েছি যে গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশ যাতে একটা জোরালো একটা ভয়েস থাকে, একটা ভূমিকা রাখে, ক্লাইমেট ফিন্যান্সের একটা বড় অংশ যাতে আমরা দেশে নিয়ে আসতে পারি, এবং যারা দায়ী তাদের টাকা দিয়ে যাতে আমাদের দেশের যে বিরূপ প্রতীকটা সেটা আমরা অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন আমরা করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমরা এখন করছি। অতএব আমরা আমাদের দোষটুকু আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের দুর্বলতা ছিল, এখনো হয়তো কিছুটা আছে, আমরা সেটা কিন্তু কাটিয়ে রাখার চেষ্টা করবেন। প্রফেসর নূর নবী, এই জায়গায় আমার প্রশ্ন, যে বাংলাদেশ কি আসলে শুধুই এই ক্ষতিপূরণের দিকে, লস অ্যান্ড ড্যামেজ যেটা কীভাবে মিটিগেট করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন, না প্রযুক্তি বিনিয়োগ, সবুজ শিল্পায়নের দিকে আরও বেশি গুরুত্ব দেবেন? তার জন্য যেটা করা, মানে চিন্তার পরিধিটা বা টার্গেটটা একটু অনেক বড় বিস্তৃত করা উচিত। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন জিলুর ভাই, বিকজ এটা উই ক্যান ক্রিয়েট এন ইন্ডাস্ট্রি বেসড অন গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন জবস, গ্রিন স্কিলস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিসেন্ট রিপোর্টে যেটা দেখাচ্ছে যে প্রায় more than 12 million jobs will be created, green jobs. Our workforce are ready for the green skills? No. Our education system not embedding the green skills. So, আমার দেশ থেকে এই যে লাখ লাখ লোক দেশে বাইরে যাচ্ছে, এদের যদি গ্রিন স্কিলস থাকে তাহলে এই জবগুলো স্যালারিও বেশি পেত, রেমিটেন্সও বেশি আসতো। দ্যাট অপরচুনিটি উই আর লুজিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের যেটা আমি আগেই বলছিলাম যে আপনার ডেটাগুলো এত ম্যানিপুলেশন করা হয়েছে, আপনার বাইরের কাছে যে টাকা চাবেন ওই সময় তারা মনে করে যে আমরা মিথ্যুক বা মিথ্যাবাদী, বিকজ আমাদের বেজ লাইনের সাথে, ধরেন আমি সামান্য একটা এক্সাম্পল দিই, দিস ইজ আনফর্চুনেট, আই এম টেলিং দ্য ট্রুথ ইন এ সেন্স, দিস ইজ আওয়ার কান্ট্রি। আমি বাইরে থাকলে আমার মনটা এখানে থাকে, আমি এখানে আমার জন্ম। সো বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ, রাইট? তো সেক্ষেত্রে যেটা দেখছি 2015 সালে আমরা প্রথম ন্যাশনাল ডিটারমিনেন্ট কন্ট্রিবিউশন রিপোর্টটা দেই ইউএন বডিতে, যে এনডিসি 1 বলি আমরা, যেটা এটা ভেরি ইনিশিয়াল। পরে 6 বছর পরে 2021-এ আমরা সেকেন্ড এনডিসি দিই,
তো সেখানে আপনার ডেটাগুলোর মধ্যে তারতম্য ছিল এবং 2025 সালে ইন্টারিম গভর্নমেন্টের সময় ওইটা দিই। আনফর্চুনেটলি I think I expected as an academic the interim government should include that a statement in the report যে আপনার আগের যে ডেটা বা রিপোর্টগুলো ছিল there was a lot of mistakes in the data and so on, and we are trying to create a new ecosystem, something like that. But if you didn't, since they didn't say that one, it means you are acknowledging those data and so on. So that is another blow for us. So এই গভর্নমেন্টের জন্য, আমাদের গভর্নমেন্টের জন্য যে চ্যালেঞ্জটা হলো যে এইগুলাকে আপনার ইকোসিস্টেমে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করানো, দ্যাট ইজ এ হিউজ চ্যালেঞ্জ। বিকজ আমাদের এই যে বিভিন্ন রিপোর্টগুলা, এই 3টা রিপোর্ট, এবং দেখেন 2023 সালে আর একটা রিপোর্ট করলো যে আপনার অ্যাকশন প্ল্যান টু মিটিগেট দ্য ওয়ান 2023 থেকে 2050। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম রিপোর্ট হইতেছে, মিলিয়ন মিলিয়ন টাকা যাচ্ছে, বাট হোয়ার ইজ দ্য অ্যাকশন প্ল্যান, হোয়ার ইজ দ্য প্রোগ্রেস, হোয়ার ইজ দ্য কেপিআই, উই ডোন্ট নো। আর একটা জিনিস জিল্লুর ভাই, আমি ইউথদেরকে বলি এ কারণে, সারা ওয়ার্ল্ডে যেটা করে, সাউন্ড ভাই আপনিও জানেন, ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে এই যে ডেটাগুলো হয়, ন্যাশনাল ডেটা বা ন্যাশনাল কেপিআইগুলো ক্লাসরুমেও ডিসকাশন হয়। কিন্তু আপনি আজকে যে কোনো জায়গায় যে জিজ্ঞাসা করেন, গত সপ্তাহে যে এসডিজি র্যাঙ্কিংটা দিল, হোয়ার ইজ আওয়ার র্যাঙ্কিং? তো এইগুলা নিয়ে, আমাদের ডেটা নিয়ে আমরা কথা বলি না, আমরা কিন্তু ম্যাকডোনাল্ডসের ডেটা নিয়ে হলো উই আর ভেরি কনসার্নড অন দ্যাট। তো সেই জিনিসটা আমার মনে হয়। আর একটা জিনিস, আপনার $116 বিলিয়ন লাগবে আমাদের যে এনডিসিটা যেটা আছে বাই 2035। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, উই নিড $116 বিলিয়ন। হোয়ার উইল গেট দ্য মানি ইজ নট দেয়ার। সো দেয়ার ওয়াজ এ বিউটিফুল রিপোর্ট লাস্ট ইয়ার, but and they are saying we need $116 billion. Try to create the ecosystem. এখন সব সময় যদি বলি যে বাইরে থেকে তোমরা আমারে টাকা দাও, অ্যাজ ইউ সেড, আমরা যদি গ্রিন ইন্ডাস্ট্রি করি, আপনি যেটা বললেন সাউন্ড ভাই, যেটা রিনিউয়েবল এনার্জি, মানে কত সেক্টর আছে, এটাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও করা যায় গ্রিন সেক্টরে। ধারণা রিনিউয়েবল এনার্জির প্রশ্নটা যেহেতু তুললেন, যে আমাদের এই রিনিউয়েবল এনার্জি নিয়ে অগ্রগতি কি সন্তোষজনক, না এখনো পর্যন্ত আমরা ওই জীবাশ্ম জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরশীল? আপনি কি জানেন যে আমাদের যে ডেটাগুলো টিল 29 আওয়ার আপডেটেড ডেটা ফ্রম ফরেস্ট মিনিস্ট্রি, 19 সালের পরে আমাদের কোনো আপডেটেড কোনো ডেটা নেই। 2019 পরে 19 পরে নেই। তা আমি যখন দেখি যে গ্রিন হাউস গ্যাস ইমিশন ট্রেন্ড যখন আমি খুঁজতে চাই আমাদের বাংলাদেশের, উই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট ডেটা। হোয়াই? ইট শুড বি লাইভ ডেটা। We are the citizen of the country, the taxpayer. We can ask the government why it is increasing, why it is decreasing. But since those kind of data are not available, একটা রিপোর্ট করে ওখানে থাকে, ওনাদের আমরা আশা করি যে ডক্টর সাইমুম যেহেতু একাডেমিশিয়ান হিসেবে, তো এটা হলো আমরা আমাদের এই সরকার এত কিছু ওনাকে হলো বহন করতে হবে, প্লাস ওনারা আবার নতুন করে প্ল্যান করতে হবে। হি হ্যাজ এ প্ল্যান, উই নো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। বাট আই থিঙ্ক অ্যাট দ্য সেম টাইম যে এই প্ল্যানটাকে এক্সিকিউশন স্টেজে বা কীভাবে এক্সিকিউশন করব, সেই ডিটেল রোড ম্যাপটাও বিশ্বের দরবারে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আপনার ফরেন ইনভেস্টমেন্টও আসবে, গ্রিন ইনভেস্টমেন্ট যেটা বলি আমি, এবং মাল্টিল্যাটারাল বা বাইল্যাটারাল ফান্ডগুলো আনা সম্ভব হবে। ডক্টর সাইমুম, জলবায়ু পরিবর্তনের বড় অর্থনৈতিক মূল্যটা আসলে কে দেয়? কৃষি দেয়, শিল্প দেয়, নাকি সাধারণ মানুষ দেয়? আসলে না, এখন মানে এই অ্যাসেসমেন্টগুলো না করলে তো অফকোর্স মানে আমরা তো মাত্র 3-4 মাসের একটি সরকার, কিন্তু আমরা এই দায়িত্ব নেবার পরেই অন্তত আমাদের মিনিস্ট্রিতে আমরা এই যে ক্যাটেগরিগুলো, যে এই ফ্যাক্টরগুলো, যে কোন ফ্যাক্টরগুলোতে কি হচ্ছে, এই সোর্সগুলো কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। যেমন প্রফেসর সাহেব যেটা বলছিলেন যে কীভাবে হচ্ছে আমাদের ফরেস্টের যে ডেটাগুলো রয়েছে, আমাদের যে বিভিন্ন রেজিস্ট্রি করার বিষয়গুলো রয়েছে, এইগুলোতে কিন্তু আমরা বেসলাইন একটা তৈরি করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জিনিস, আমরা যদি বেসলাইনটাই তৈরি করতে না পারি, আমরা ইমপ্রুভমেন্ট হলো কিনা এটা আমরা কীভাবে বুঝতে পারবো? তো কোন কোন ফ্যাক্টরের জন্য, মানে আমি যদি এয়ার কোয়ালিটি আমরা ঠিক করতে চাই, আমরা যদি মানে ট্রি প্ল্যান্টেশন আমরা করতে চাই,
এই প্রত্যেকটা জিনিসের জন্য, ইভেন ওয়েস্টের জন্য আমাদের একটা বেজলাইন দরকার। তো আমরা সেটা করার চেষ্টা করছি এবং সেটা ধরেই আমরা সামনে আগানোর চেষ্টা করছি। কিন্তু এই যে দীর্ঘ একটা সময় ধরে যে একটা নৈরাজ্যের যে একটা সময় গেছে, এইটাকে হচ্ছে মিটিগেট করে, এটাকে অতিক্রম করে আবার সামনের দিকে আগানো, এটা একটা কষ্টকর, একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু আমি এটুকু বলতে পারবো যে আমাদের একটা জেনুইন উইলিংনেস আছে। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আপনি যতদিন পর্যন্ত না এটা একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারবেন ততদিন পর্যন্ত এটা সাস্টেনেবল হবে না। আপনি যখনই এটা প্রফিটেবল করতে পারবেন তখনই এটা সাস্টেনেবল হবে। কারণ মানে প্রথমে তো আমাদের বেসিক নিডগুলো ফিল আপ করতে হবে, তারপরে আমরা সেটাতে আমরা পরিবেশ বা অন্য কিছুর কথা চিন্তা করতে পারব। মানে আমরা যদি গ্রিন বিজনেস, গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন জবস আমরা এগুলো যদি তৈরি করতে পারি, যেটার আমরা বিভিন্ন পলিসি নেওয়ার চেষ্টা করছি, তাহলে কিন্তু মানুষও এটার সাথে ইনভলভ হতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখন আমরা ট্রি প্ল্যান্টেশন আমরা যে প্রজেক্ট নিচ্ছি, এই প্রজেক্ট যদি শুধু গভর্নমেন্ট করে তাহলে জনগণের সাথে একটা বিলঙ্গিংনেস তৈরি হবে না। কিন্তু আমি যখন এই কমিউনিটিকে এনগেজ করতে পারবো, আমি প্রান্তিক জনগোষ্ঠীকে এনগেজ করতে পারবো, এই গাছ রক্ষণাবেক্ষণ করার জন্য যখন কয়েক লক্ষ নারী যখন এটা ইনভলভ আমি তাকে করতে পারবো, এবং এই কমিউনিটি রুরাল এরিয়াতে তার একটা ওনারশিপ তৈরি হবে এই গাছের সাথে, তখন কিন্তু আমরা এটা সোশ্যালি এটাকে প্রোটেক্ট করতে পারবো। তাছাড়া আপনি যত টাকাই খরচ করেন না কেন গভর্নমেন্ট প্রজেক্টে, আমরা এতদিন ধরে দেখে এসেছি অনেক গাছ আমরা রোপণ করেছি, শেষ পর্যন্ত আমরা কোনো গাছ আমরা পাই না। তো ওই চেষ্টাটা আমাদের রয়েছে যে শুধুমাত্র রোপণ করা না, এরপরে সেটাকে মেনটেনেন্সের জায়গায় নিয়ে আসা এবং সেটাকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যাওয়া। যেমন এই যে বৃক্ষরোপণ বা রিনিউয়েবল এনার্জি করে সেখান থেকে আমি আবার কার্বন ক্রেডিট যদি আমি নিয়ে আসতে পারি পুরো পৃথিবী থেকে, বিভিন্ন যে বিজনেস রয়েছে, কার্বন ট্রেডিংয়ের যে বিজনেস রয়েছে, উনি আরও ভালো জানবেন আমার সাথে, সেটা যখন আমি করতে পারবো তখন কি একটা ফ্যান্টাস্টিক বিষয় হবে যে আমি গ্রিন করছি আমার দেশকে, আমি গাছ লাগাচ্ছি, আমি রিনিউয়েবল এনার্জি করছি, এবং সেটার জন্য আমি মিলিয়ন্স অফ ডলার আমি দেশে নিয়ে আসতে, বিলিয়ন্স অফ ডলার মানে প্রায় 3.7 বিলিয়ন ডলার ওনার এস্টিমেশন অনুযায়ী সরকার আনতে পারবে। 3.7 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা এস্টিমেশন আছে $1 বিলিয়ন। তো এই যে একটা বিপুল একটা সম্ভাবনা, এই সম্ভাবনাটা আপনি প্রশ্ন করতে পারেন যে এতদিন হয় না কেন, তাই না? এটা একটা বিপুল বিষয়, এতদিন হয় না কেন? দিস ইজ ভেরি আনফর্চুনেট যে এতদিন কেন হয় না। আমাদের কিন্তু মানে এইটা ক্লেম করার মতো অনেক কিছু আছে, কিন্তু এক্সিস্টিং যে প্রজেক্টগুলো চলছে সেখান থেকে আমরা কার্বন ক্রেডিট আমরা ক্লেম করতে পারি, কিন্তু শুধুমাত্র উইলিংনেস না থাকার কারণে, শুধুমাত্র কোঅপারেশন এবং কোলাবোরেশন না থাকার কারণে বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে, এবং ইন্টারন্যাশনালি কানেকশন না থাকার কারণে বা যোগাযোগ করার ইচ্ছাটা না থাকার কারণে এটা আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এই সরকার, আমরা ইলেকশন ম্যানিফেস্টোতেও বলেছি, পরবর্তীতে বারবার আমরা বলছি, এটা যতটুকু সম্ভব হোক আমরা কার্বন ক্রেডিট দেশে নিয়ে আসব। আমরা 3-4 বছর পরে সেটা ওনার হিসাব মতে 3.7 বিলিয়নই হোক আর 1 বিলিয়নই হোক, হ্যাঁ, আমরা কিছু একটা আমরা অবশ্যই আমরা দেশে নিয়ে আসার ইনশাআল্লাহ চেষ্টা করব। সো প্রফেসর নুর নবী, যে আগামী 10 বছরে যদি আমরা সামনের 10 বছরের দিকে তাকাই, যে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান, অভ্যন্তরীণ অভিবাসন, এই জায়গাগুলোতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার ধারণা? এটা তো আশঙ্কা 1 in 7 people will be impacted by 2050. 1 in 7 people, 1 in 7 প্রতি 7 জনে একজন হলো will be impacted, will be displaced by the climate change from the UNDP report. বাট এখানে যে সমস্যাটা হলো, মানে আমরা ফান্ডিং বা এই জিনিসগুলো সামনে যেটা বললেন, why we are not getting that. একটা জিনিস জিলুর ভাই, আপনিও তো বিভিন্ন এক্সপার্ট নিয়ে আসেন, দেখবেন আমাদের ইউএন রিপোর্টগুলো 300-400 পেজ করে লেখা হয়। আই ডোন্ট নো হু রাইটস দোজ রিপোর্ট, কে পড়ে এক্স্যাক্টলি। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওখানে ধরেন প্রাইমারি স্কুল নারায়ণগঞ্জে কতগুলো বাচ্চা আছে, হু কেয়ার্স? আই এম জাস্ট শেয়ারিং, বিকজ আমাদের স্কুলিং সিস্টেম ইজ নট সিমিলার দ্য ইউনেস্কো, দ্য দ্য ওয়ার্ল্ড এডুকেশনাল সিস্টেম। এটা প্রত্যেকটা দেশের এডুকেশনাল সিস্টেমটা ডিফারেন্ট। So how you represent your data as a story, it can be 20 pages. It can be good infographics with good data, good baseline and this. But we don't see. এখন আমরা যে ওই আগে পরীক্ষার সময় পড়তাম যে ধর্ম খাতায় যতই লিখতাম অনেক নাম্বার পাওয়া যেত, তো এই কনসেপ্টে যদি ইউএনএ এইভাবে রিপোর্টগুলো লেখা হয়, আই থিঙ্ক ইটস ভেরি আনএক্সেপ্টেবল। কেন আমাদের দেশ
অনেক সম্ভাবনা আছে, বাট এই জিনিসগুলো আমার মনে হয় একটু দেখা উচিত। যে কোনো রিপোর্ট ইউএনের কাছে যাক বা বাইরের সংস্থার কাছে যাক, ও দিস রিপোর্ট ফ্রম বাংলাদেশ বিউটিফুল। আপনি যেটা বললেন ভানুতু বা কাবে বার্ডে ওর এই ছোট ছোট দেশগুলো বা সিডস যে দেশগুলো আছে, এদের রিপোর্টগুলো দেখলেও মনে হয় ইউ ক্যানট কম্পেয়ার, ইজ ইট দিস ডেভেলপিং কান্ট্রি অর দ্য লো ইনকাম কান্ট্রি, হাউ ইজ ইট পসিবল? আর আমাদের রিপোর্টগুলো মানে মিলানো যায় না। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় প্রিপারেশনটাও সাইমন ভাই, যা দ্য টিম উই নিড টু প্রিপেয়ার ফর ব্রিঙ্গিং দ্য মানি, and negotiation skills are very important as well, and the connectivity where it will come both private sector. একটা এক্সাম্পল দেই আপনাকে, এখন আমরা যেটা বলছি যেটা হলো ফরেন ইনভেস্টমেন্ট বা আপনার পাবলিক সেক্টর বা মাল্টিলেটারাল ফান্ড, হাউ অ্যাবাউট দ্য প্রাইভেট সেক্টর? প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট আছে, আই থিঙ্ক সামরু আপনিও জানেন, যে সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিট। ওখানে ইন্টারেস্টিংলি ওখানে যে ডেফিনিশনটা দেওয়া আছে যে সাস্টেনেবল ক্ষেত্রে এই যাচ্ছে, বাট ইটস নট দ্য রিয়েল পিকচার হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট। সেকেন্ডলি, উই ডোন্ট হ্যাভ এনি ইএসজি রেগুলেশন স্টিল নাও। হোয়েন উইল হ্যাভ দিস? সো এইগুলা যদি আমরা কমপ্লাই না করি, আপনি বাইরের থেকে ফান্ড ইজ কোয়াইট ইম্পসিবল, বিকজ ইউরোপে ইস এ রেগুলেশন। আমাদের দেশে ইট ইজ ভেরি ইমিডিয়েট সামন ভাই এইটা। সো এই যেটা আমি শুরুতে বলছিলাম, যে হোল ইকোসিস্টেম উই হ্যাভ লট টু ডু, বাট উই অল নিড টু সিট টুগেদার অ্যান্ড টু সি লাইক হোয়ার আর দ্য পসিবিলিটিস উই ক্যান কন্ট্রিবিউট, অ্যান্ড ওই ইকোসিস্টেমটা ক্রিয়েট হলে দেন এভরিথিং ইজ পসিবল। রোড ম্যাপটা তৈরি করা ডক্টর সাইমুল, আপনি যেহেতু সরকারে আছেন এবং আমি একটু আপনার কাছে আবারও বুঝতে চাই যে সরকারের অগ্রাধিকার আসলে এই জায়গায় কি এবং কি হওয়া আসলে উচিত আপনার কাছে মনে হয়? কারণ যদিও 4 মাস সময় মাত্র বোঝার জন্য, বাট নদী, উপকূল, বন, শহর, নাকি পানি ব্যবস্থাপনা, নাকি অন্য কিছু? না, এগুলো আসলে কোনোটা ছেড়ে কোনোটা করার বিষয় না, কারণ আপনি প্রত্যেকটা বিষয় দেখেন, প্রত্যেকটাই আমাদের জন্য জরুরি। বিশেষ করে পানির যে ব্যবস্থাপনা, আপনি শুধু আমরা এতদিন ধরে জানতাম যে ঢাকার হচ্ছে ওয়াটার লেভেল ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। এখন আমরা দেখছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ওয়াটার লেভেল, আপনি বরেন্দ্র অঞ্চলে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন যে এখন ডিপ টিউবওয়েলেই আমরা পানি পাচ্ছি না সেখানে। তার মানে কি পুরো দেশেই কিন্তু একটা ওয়াটার ক্রাইসিস, একটা সারফেসের যে ওয়াটার, সেই ওয়াটার হচ্ছে আমরা ঠিকমতো কাল্টিভেট করতে পারছি, আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারছি না। অর্থাৎ এই নীতিগুলো দরকার রয়েছে। আবার আপনি বন উজাড় করার একটা তো সিন্ডিকেটই তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এটা খুব স্পষ্টভাবে আমাদের প্রাইম মিনিস্টারের কিন্তু নির্দেশনা রয়েছে যে এই ধরনের মানে সেটা যে রাজনৈতিক নেতাই সেখানে জড়িত থাকুক না, সেটা যত বড় রাজনৈতিক নেতাই হোক, সেটা কিন্তু টলারেট করা হবে না। এখন একটা সিন্ডিকেট তৈরি হলে সেটা ভাঙা একটা কঠিন বিষয়, কিন্তু রাজনৈতিক যে উইলিংনেস, পলিটিক্যাল উইলিংনেস, সেটা কিন্তু রয়েছে, এবং এটার আমার কাছে মনে একটা রিফ্লেকশনও আমরা সামনে দেখতে পাবো। আপনি যদি ছোট ছোট কিছু ঘটনা দেখেন, যে আমাদের কাঁটাতারের বেড়ায় যে হাতি হচ্ছে হয়েছে, বিভিন্ন জায়গায় হাতি কোচিংয়ে শিকার হচ্ছে বা হচ্ছে। তারপরে আমরা দেখি যে ওই যে দুলাহাজারি যে সাফারি পার্ক, সেই সাফারি পার্কে লক্ষ লক্ষ গাছ নষ্ট করে সেখানে হচ্ছে রেল লাইন নিয়ে যাওয়া হয়েছিল, যে কারণে প্রতীকীভাবে এইবারে টি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে কিন্তু দুলাহাজারি পার্কের আশেপাশে থেকে। হ্যাঁ, তার মানে কি, মানে এখানে একটা খুব স্পষ্ট করে মেসেজ আমরা দিতে চেষ্টা করছি যে এখানে এনাফ ইজ এনাফ, আর না। আমাদের যে চারপাশে যে নদী যারা দখল করছেন, যারা খাল দখল করছেন, আমাদের কিন্তু এই অভিযানগুলো সামনের দিনে আরও আমরা জোরালোভাবে করার আমরা চিন্তাভাবনা করছি। এটা ফরেস্টের রক্ষার জন্য, এটা হচ্ছে নদী, খাল, বিল ইত্যাদি রক্ষার জন্য। আপনি ঢাকার যে বাতাস, সেই বাতাসের দিকে দেখেন, পৃথিবীর সবচাইতে দূষিত বাতাসের একটাতে আমরা শ্বাস নিই। এইটা বিষয় না যে আপনি কত $1 মিলিয়ন মালিক, আপনি যে বাতাসে শ্বাস নেবেন, আপনার পাশের যে বস্তিতে যে বসবাস করে একই বাতাসে শ্বাস নিচ্ছেন। তো আমরা সেদিন হয়তো আসবে যেদিন আমাদের বাতাস কিনে নিয়ে আমাদের শ্বাস নিতে হবে, যদি আমরা এটা রক্ষা না করি। যে কারণে বলছি এনাফ ইজ এনাফ, আমাদের এখনই এই ব্যবস্থাটা নিতে হবে যে ঢাকার আশেপাশে কোন কোন সোর্স থেকে হচ্ছে, ব্লিক ক্লিনগুলো থেকে হচ্ছে, ইটভাটা যেগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে, নাকি ভেহিকেল থেকে হচ্ছে। আমরা এই কারণে দেখেন রিনিউয়েবল এনার্জিতে গুরুত্ব দিচ্ছি, ইলেকট্রনিক ইভি যেগুলো, সেই ইভিতে আমরা গুরুত্ব দিচ্ছি।
অর্থাৎ এই জেনুইন উইলিংনেসটা এই সরকারের রয়েছে, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে তাহলে এই বাজেটে তো ফসিল ফুয়েলের এই বেশি বাজেট আছে রিনিউয়েবলের চাইতে, দেখেন আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে আপনি র্যাডিক্যালি বৈপ্লবিক কোনো পরিবর্তন করতে পারবেন না। সেটা করলে মানুষের জীবন জীবিকার উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে। কিন্তু যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা গোল সেট করতে পারবেন যে আমি এই গোলে পৌঁছাতে চাই। আমরা যে এই অনুষ্ঠানে আসার আগে আমি ওই প্রফেসর সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমরা একটা নেট জিরো গোল আমরা ফিক্স করব। তার মানে তারপরে আমরা আর কোনো কার্বন এমিশনই করব না। এই ফসিল ফুয়েল বলেন বা বিভিন্ন বলেন, একটা নেট জিরো গোল আমরা রেডি করব। আমরা যেটা 2065 হতে পারে, 70 হতে পারে। আমাদের আশেপাশের দেশগুলো মোটামুটি 65-70 এরকম তারা করেছে। আমরা একটা গোল আমরা যদি সেট করতে পারি, তাহলে কিন্তু ওই যে গোলটা, সেই গোলে কি কি করতে হবে আমরা ধীরে ধীরে সেখানে আমরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এইভাবে আমরা গোলগুলো ফিক্স করব। কিন্তু আমরা যদি এই গোলটাই না থাকে এবং সেই উইলিংনেসটা না থাকে, তাহলে আমরা ওইখানে আসলে পৌঁছাতে পারবো। প্রফেসর নুরুন নবী, আমরা ডিপ্লোমেসি নিয়ে যখন কথা বলি, পলিটিক্যাল ডিপ্লোমেসির কথা বলি, ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলি, সিকিউরিটি ডিপ্লোমেসির কথা বলি, বাট আপনাদের কথায় তো এটা স্পষ্ট যে ক্লাইমেট ডিপ্লোমেসি যে খুব ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় আসলে বাংলাদেশ কি করতে পারে, কি করা উচিত বাংলাদেশের? আমি ওই জলিল ভাই আবার ইন্দোনেশিয়ার এক্সাম্পলটা নিয়ে আসি। হচ্ছে ডক্টর সাইমন যেটা বলেছেন, আপনি যেটাকে সেকেন্ড করেছেন যে ব্র্যান্ডিং এর জন্য গ্রিন প্রাইম মিনিস্টার, গ্রিন মাইন্ডস। It's not only branding, আমি বলছি যে এটাও হয়তো ডিপ্লোমেসির সঙ্গে ডক্টর সাইমন যেভাবে প্রেজেন্ট করেছেন ডিপ্লোমেসির সঙ্গে সম্পর্ক, কিন্তু ক্লাইমেট ডিপ্লোমেসির জন্য আসলে কি কি ধরনের কাজ করা উচিত? আপনার জাকার্তাতে ওরা যেটা করছে যে হলো প্রত্যেকটা পার্লামেন্টের মেম্বার they are getting the knowledge on carbon knowledge. Why can't we do that? হ্যাঁ, যে বাংলাদেশে প্রথম মানে সাউথ এশিয়ার কোনো পার্লামেন্ট যেখানে প্রত্যেকটা পার্লামেন্টের সদস্য দে নো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ কার্বন। এখন আমাদের জনপ্রতিনিধি যদি এই বিষয়টা জানে, দে ক্যান অ্যাক্ট অন দ্যাট বিকজ দে আর রিপ্রেজেন্টিং দেয়ার পিপল উইদিন দেয়ার এরিয়া, অ্যান্ড দ্যাট উইল বি এ ভেরি পজিটিভ ব্র্যান্ডিং অফ দ্য গ্রিন প্রাইম মিনিস্টার। এ একটা। আর একটা হলো আমাদের যারা ডিপ্লোমেসিতে আছেন, দ্য নর্মাল ডিপ্লোমেসি ইজ ভেরি ডিফারেন্ট দ্যান দ্য ক্লাইমেট ডিপ্লোমেসি, রাইট? সো সেইখানে আমার মনে হয় যেহেতু সাইমন ভাই আছেন, এখানে আমাদের একটু মনোনিবেশ করা দরকার যে ট্রেনিং বা যারা কাজ করতে চান বা করেন, আমাদের we have a lot of people outside as well. Try to bring them, they can help a lot. আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে জিলুর ভাই, এখানে আপনার আমাদের এডুকেশন সিস্টেমটা, সরি মানে হ্যাঁ, এডুকেশন সিস্টেমে আমাদের কারিকুলাতেও এইটা জিনিসটা নিয়ে আসতে হবে, যেটা সাইমন ভাই আগে বলছিলেন যে ইটস নট দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট অনলি, গভর্নমেন্ট ইজ জাস্ট রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি। সো আমার নিজের দায়িত্ব, আমার ফ্যামিলির দায়িত্ব টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট, রাইট? তো এখানে আমার এক কলিগ ছিল, ওর বাচ্চা হলো ইউকেতে, তো ও একটা গাড়ি কিনবে, তো বললো যে উই ওয়ান্ট টু বাই দিস কার। তো তখন মেয়েটা ইয়াং, মানে 6-7 বছরের বাচ্চা, ও বললো কি নো, ইউ ক্যানট বাই দিস কার বিকজ এটা হলো ভেহিকেল না। হ্যাঁ, তো আমরা এই ধরনের মেন্টালিটি আমাদের বাচ্চাদের মধ্যেও ছড়ানো উচিত থ্রু দ্য এডুকেশন। শুধু এটা জাতীয় পর্যায়ের একটা আপনার এজেন্ডা বা এরকম কিছু না, যদি ক্লাসরুমে না যায় এডুকেশন। এই রিসার্চে দেখাচ্ছে ইউনেস্কো, যদি আপনার এডুকেশন বেশি থাকে, এটা অ্যাডাপ্টেবিলিটি বলেন, মিটিগেশন বলেন, ইট উইল বি মাচ মোর ইজিয়ার ফর দ্য কান্ট্রি। আমাদের নতুন, হ্যাঁ রাইট, আমাদের প্রজন্মটাও গ্রিন মাইন্ডসেট, যেটা গ্রিন কালচারটা, তখন এটা মানে বুঝতে পারবো যে থ্রু দ্য গ্রিন প্রাইম মিনিস্টার এই কালচার বা আবহাওয়া তৈরি হচ্ছে। সো এডুকেশন সেক্টরে কন্ট্রিবিউট করাটা উচিত। আমার মনে হয় যে প্রত্যেকটা কারিকুলাতে এই বিষয়গুলো নিয়ে আসা উচিত। আর সেকেন্ডলি অ্যাওয়ারনেস, আমাদের পরিবেশ দিবস হয় জুন মাসের একবার, এইটা ইটস নট অনলি টেকিং দ্য পিকচার। ইভেন আমার সত্যি কথা বললে, আমার বাংলাদেশের যে বিভিন্ন দিবস উদযাপন হয়, এই স্টাইল দেখলে মানে যা করা হয়, মানে এগুলো প্র্যাকটিক্যালি তেমন কোনো কাজে লাগে বলে আপনি হলো
বাচ্চাদেরকে ইয়ে করে ফেলেন, মানে আরো ইনোভেটিভ হওয়া উচিত আমি মনে করি। আমরা একটু শেষের দিকে কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি ধরেন যে সাইমন যেমনটা 2065, 2070 এরকম কল্পনা, আমি 2035 যদি আপনি কল্পনা করেন, তাহলে এখনও যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিই, এই গ্রিন প্রাইম মিনিস্টারের আন্ডারে গ্রিন গভর্নমেন্ট যেভাবেই বলি না কেন, বা ডক্টর সাইবমের মতো এক্সপার্টরা যেখানে ইনভলভ, সবচেয়ে বড় মূল্য কি হতে পারে আমাদেরকে 2035-এ? আপনি জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। ভিজুয়ালাইজ হিউম্যান লাইফস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। মানি তো হলো, আমি যদি বেঁচে না থাকি, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ হ্যাভিং বিলিয়ন্স অফ ডলার, রাইট? তো এখানে আজকের যে বাচ্চাটা, আপনি যে নিঃশ্বাস নিচ্ছি, একটা 2 বছরের বাচ্চা বা যে জন্মগ্রহণ করে সেও কিন্তু ওই নিঃশ্বাসটা নিচ্ছে। তো আপনি কি চাইবেন আপনার বাচ্চাটা এইভাবে বেড়ে উঠুক? আমার মনে হয় এই জিনিসটা আমাদের সবার চিন্তা করা উচিত। উই অল নিড টু ওয়ার্ক টু চেঞ্জ ইন এ পজিটিভ ওয়ে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার একটু এই বিষয়ে একটু আগানো উচিত, তাহলে পজিটিভ চেঞ্জটা আসবে। না হলে এটা ডক্টর সাইমন, আপনি যদি সরকারের বাইরে থেকে কল্পনা করেন 2035-এর চিত্রটা কি হতে পারে, আমি যে প্রশ্নটা ওনাকে করলাম যে কী ধরনের মূল্য হতে পারে, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে, আর সরকারের ভেতরে থেকে আপনার কাছ থেকে শুনতে যে আসলে কি করা উচিত, এই যে চিত্র উনি বলছেন 2035 আপনি যদি একটা লম্বা সময় ধরে একটা প্ল্যান করেন, কিভাবে সাজাবেন প্ল্যান করবেন? 2035-এ আমরা যদি কোনো ব্যবস্থা না নিই, তাহলে অবশ্যই আমাদের বাতাস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পরবর্তী জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে, আমাদের নদী, খাল, বিল, আমাদের চারপাশের আমরা যে বাতাসে শ্বাস নিব, যে পানি আমরা খাবো, এবং যে পরিবেশে আমরা বসবাস করব, প্রত্যেকটা জিনিস ক্ষতিগ্রস্ত হবে। এবং উনি প্রফেসর সাহেব যেটা বললেন যে আমাদের জীবন পুরোটাই হচ্ছে একটা ক্ষতির মুখে পড়বে। এইবারের যে ক্লাইমেট কনফারেন্স হচ্ছে সামনে, সেখানে কিন্তু তারা 35/35 একটা তারা গোল করছে। তার মানে 2035-এর মধ্যে আমাদের যে ডিপেন্ডেন্সি, রিনিউয়েবল এনার্জির প্রতি ডিপেন্ডেন্সি, সেটা 35% করে ফেলতে হবে। হ্যাঁ, এরকম একটা চিন্তা কিন্তু হয়েছে। তো ওই রকম এই কারণেই সেই ইতিবাচকতার দিকে আমাদের যেতে হবে। এবং গভর্নমেন্টের যে পলিসিগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি ক্লাইমেট ডিপ্লোমেসির কথা বলেছেন। ডিপ্লোমেসি তো অনেক ধরনের হয়। তো এখনকার ডিপ্লোমেসি শুধু স্টেট টু স্টেট ডিপ্লোমেসি না, এটা স্টেট টু পিপল ডিপ্লোমেসি হতে পারে, পাবলিক ডিপ্লোমেসি হতে পারে, ট্র্যাক 1, 2, 3, নানা রকম ডিপ্লোমেসি। সেখানে ক্লাইমেট ডিপ্লোমেসি একটা বড় ধরনের রোল প্লে করছে। পৃথিবীর সকল ধরনের, যেমন আমি যে SB64-এ গেলাম বনে, জার্মানিতে, সেখানে পৃথিবীর নানা জাতের মানুষ, শুধুমাত্র স্টেট না, কিন্তু ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা আসছে বিভিন্ন জায়গা থেকে, জার্নালিস্টরা আসছে প্রত্যেক, এবং এটা একটা মিলন মেলা, এটা একটা আলাদা আমাদের কিন্তু এন্টিটি তৈরি হচ্ছে, একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, যে ক্লাইমেট কনসিয়াস একটা জেনারেশনও তৈরি হচ্ছে। এই কারণে আমাদের আসলে পেসিমিস্টিক হওয়ার কোনো উপায় নাই, কারণ এটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং একটা জায়গায় পৌঁছাবো আমরা যদি কোনো ব্যবস্থা না নিই। অতএব অবশ্যই এইটা আর দূরের কোনো জিনিস সেটা ভেবে আমরা বসে থাকলে হবে না। এটা ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রতীকটা, এটা রিয়াল, এবং উই নিড টু অ্যাক্ট নাও, রাইট নাও। জিলুবা, আমি একটা ছোট্ট একটা বলতে চাই মিডিয়ার ক্ষেত্রে। আমি রিয়েলি গ্রেটফুল যে আপনি আমাদেরকে মানে আমার দায়িত্ব, আমি গ্রেটফুল আমাদের মিডিয়াগুলোর সাধারণত ইন জেনারেল যে ডিসকাশনগুলো হয়, আমার মনে হয় সোশ্যাল কজেসগুলো আনাটা খুবই উচিত। এবং এটাও একটা মনে হয় একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারে। কেন এই যে বিষয়গুলো, এয়ার কোয়ালিটি, এটার কি ক্ষতি হচ্ছে, তো দ্য রোল অফ দ্য মিডিয়া টু চেঞ্জ দ্য সোসাইটি, দ্য ইকোনমি অ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের মিডিয়া সেক্টরে, সিন্স ইউ অল আর দ্য লিডার অন দিস এরিয়া, এক্ষেত্রে আমার মনে হয় কিছুটা পজিটিভ চেঞ্জ আপনারাও নিয়ে আসেন। শুধু আমরা লেখালেখি করলে বা ডিপ্লোমেসি করলে কাজ হবে, বাট আপনাদেরও মানে ওয়াইডার সেন্সে এটার সুযোগ আছে এই কাজ করার। 2065 সালে আমাদের গত যে ক্ষতিটা হয়ে গেছে গত 17-20 বছরে, আমাদের সরকার কোনো টার্গেট সেট করে নাই। তো টার্গেট সেট না করাতে যেভাবে পারছে সেভাবে গেছে। আপনি এখন যদি বলেন যে হাউ মাচ উই অ্যাচিভড, আর আমরা ক্লাইমেট ফান্ড পাইছি গত 20 বছর, উই ডোন্ট হ্যাভ দ্য ডেটা, হিয়ার দেয়ার ভেরি স্ক্যাটার্ড।
তো সেই সব মাথায় বোঝা নিয়ে যে একটা প্ল্যান তৈরি করা, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর সাইমন ভাই অ্যান্ড অফকোর্স দ্য গভর্নমেন্ট। তো ইনশাল্লাহ যেহেতু ওনারা পজিটিভ, আর আমি সবসময় এটাই বলি, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমাদের দেশের সমস্যার অন্ত নেই, তারপরেও আমরা হাসতে চাই। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে ফাইট হয় আমাদের মতো দেশে, ওই রকমভাবে মানে ওইরকম করে আমরা দেশটা সামনে রক্তের আগাতে গ্রুপের চাই। সঙ্গে কি সম্পর্ক? আমি বলি যে বি পজিটিভ, মানে হলো আমার রক্তের গ্রুপ হলো বি পজিটিভ। তো যখন আলোপ আলোচনা করি মানে ওই শুধু সমস্যা আসতে আসতে আমরা যে ভালো কিছু করতে পারি এটা হারাই যায়। তো সেক্ষেত্রে আমি বলি আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, কারোর মানে রক্তের গ্রুপ চেঞ্জ করার দরকার নেই। Let us come together and be positive about our green prime minister and change positively for the good for Bangladesh. থ্যাংক ইউ। ডক্টর সাইমন পারভেজ। হ্যাঁ, অনেক ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমার কাছে মনে হয় সামাজিক একটা মুভমেন্ট দরকার, এবং সরকারকে যে আমরা ফ্রি পাস আপনারা দিয়ে দিবেন অডিয়েন্স যারা শুনছেন, সেটাও আমি বলছি না। আমরা যদি এই যে এনভায়রনমেন্ট নিয়ে, পরিবেশ নিয়ে ভালো কাজ করি, অবশ্যই আপনারা পাশে থাকবেন। কিন্তু আমরা যদি না করি তাহলে আমাদের জবাবদিহিতার মুখোমুখি করবেন, এটাই আশা করব। এবং যে ভালো কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে আপনাদেরও সম্পৃক্ততা দরকার। তো জনসম্পৃক্ত না হলে, জনগণের সাথে একসাথে কাজ না করলে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই পরিবেশটা রক্ষা করতে পারবো না। এবং পরিবেশ এমন একটা জিনিস, এখানে কোনো দলাদলির সুযোগ নাই। এখানে প্রত্যেকেই এটার অংশীদার, এবং প্রত্যেকেই এটার ভাগীদার যেমন, তেমন প্রত্যেকে এটার বিরূপ প্রতিক্রিয়া শিকারও এটা আমরা প্রত্যেকে হব। অর্থাৎ সবারই একটা কমন স্টেক আছে পরিবেশ রক্ষা করার জন্য। তো সেটার জন্য আমরা সবাই একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। জাস্ট একটা সেকেন্ড জিলুর ভাই, যে আমরা এটা বলি হোয়ার ইউ ফ্রম, যখন মানে কোনো কনফারেন্স বা কোথাও, সে আই এম এ গ্লোবাল সিটিজেন। হয় বিকজ দ্য ক্লাইমেট ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড ক্লাইমেট ইন বাংলাদেশ ইজ ডিফারেন্ট। হাউএভার ওই ক্যালিফোর্নিয়ার ক্লাইমেটেরও যে বাতাস বাংলাদেশে আসে, কোনো পাসপোর্ট আর ভিসা দিতে হয় না কিন্তু, right? It's a passport or visa free. So I think we are global citizen without passport or visa. So we really need to work together with a positive mindset and so on. দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী এবং ডক্টর সাইমন পারভেজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা প্রায়শই বলে থাকি যে পৃথিবীটা বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে। ট্রাম্প বদলে দিচ্ছেন, পুতিন বদলে দিচ্ছেন, শি জিনপিং বদলে দিচ্ছেন, নরেন্দ্র মোদী বদলে দিচ্ছেন, রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সব অর্থেই বদলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি যেটা আমরা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু খুব দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে, এবং এই বদলে যাওয়াটা গোটা বিশ্বকে যে কোনো সময় শেষ করে দিতে পারে বা এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে দাঁড়াবে। এবং সেখানে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দেশ, একথা আমরা বহু বছর ধরে শুনে আসছি, আমরা বুঝতেও পারি সেটা। এবং তার জন্য কি আমরা যথেষ্ট প্রস্তুত? আমার অতিথিদের কথায় একদমই না, কিন্তু অ্যাক্ট করতে হবে এখন থেকেই। একটা আশাবাদের কথা ওনারা বলেছেন যে প্রধানমন্ত্রী নিজে চাইছেন ওনার আচার আচরণে, কথাবার্তায়, ওনার দলের ইলেকশন ম্যানিফেস্টোতে এবং সরকারের এই 4 মাসের কর্মকাণ্ড সেটা বোঝা যাচ্ছে যে এই ঝুঁকিটা বুঝতে পারছেন। এই ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য কী করা যেতে পারে সেই প্রস্তাবনাও বা সেই বিষয় নিয়ে কাজও করবার মনোবৃত্তি তার মধ্যে আছে। এ কারণেই ওনারা ওই যে কূটনীতির কথা আলোচনা করতে গিয়ে বলছেন যে ব্র্যান্ডিংয়ের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রিন প্রাইম মিনিস্টার বলা যেতে পারে, এবং সেটা হয়তো ভবিষ্যতে এই ক্লাইমেট ডিপ্লোম্যাসিতে বা এই সমস্যা থেকে বেরিয়ে আসবার ক্ষেত্রে বাংলাদেশকে একটা নতুন মাত্রা দিতে পারে, এবং ব্র্যান্ডিংয়ের জন্য এটা অত্যন্ত উপযোগী বলে ওনারা মনে করেন। একই সঙ্গে এই অভিধাটা শেষ পর্যন্ত নানা জায়গায় আমরা আমাদের সমাজের, রাষ্ট্রের নানা জায়গায় এটা ব্যবহার করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা যেটা ওনারা বলছেন যে আমাদের গ্রিন মাইন্ডসেট তৈরি করতে হবে, এবং এটা আমাদের প্রতিটি নাগরিকের মধ্যেই আসলে সেটা করতে হবে। সেটা যদি করতে পারি তাহলে ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারবো, বরং একটা নিরাপদ ভবিষ্যৎ আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা নিশ্চিত করতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।